প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা ধারাবাহিকভাবে প্রিলিমিনারি বিসিএস এর গণিত অংশের 30তম বিসিএস এর পার্ট 1 ভিডিওটা করছি। তো এটা আমরা 3টা পার্টে শেষ করব ইনশাল্লাহ। তো আমরা প্রথম পার্টের আজকে 5টা অঙ্ক করব। তো এখানে 1 নম্বর অঙ্কটা যেটা ছিল যে একটা ফাংশনের অঙ্ক ছিল, যে এটা মান দেওয়া ছিল এরকম যে fx সমান সমান হলো এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9। তো একদম সিম্পল অঙ্ক। এখানে বলা হয়েছে যে যদি এটা এফএক্স সমান এই জিনিসটা হয়, হ্যাঁ, তাহলে কে এর কোন মানের জন্য এফ অফ 3 ইকুয়াল টু 0 হবে। এখানে এফ অফ 3 ইকুয়াল টু 0 তোমাদেরকে বলে দিয়েছে, কিন্তু কে এর মানটা চাওয়া হয়েছে যে কে এর মান কত। তো এইসব অঙ্কে যেটা করতে হয়, যে ফাংশন এফ অফ এক্স যেটা ছিল, এখানে এফ অফ 3 এখানে যেটা দেওয়া থাকবে এই মানটা এক্স এর জায়গায় বসায় দিতে হবে। অর্থাৎ এখানে আমরা সব জায়গায় যেখানে এক্স পাবো সেখানে 3 মানটা বসাবো। তো এখানে ছিল এক্স কিউব, তাহলে এটা 3 কিউব প্লাস কে ডট এক্স এর মান আবারও বসাচ্ছি আমরা 3 স্কোয়ার মাইনাস 6 ডট এক্স এর মান আবারও 3, আর বাইরে মাইনাস 9 আছে। আচ্ছা, এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 3 কিউব মানে 27 প্লাস এটা হলো 3 স্কোয়ারে 9 হয়ে যাচ্ছে, অর্থাৎ 9k মাইনাস, আর এটা হলো 3 6 18 মাইনাস 9। তো আমরা এইখানে একটা যোগ আছে, এই যোগটা কমপ্লিট করে নেব। একই চিহ্ন থাকলে তোমরা জানো যেটা যোগ হয়। হ্যাঁ, তা 9কে 18 18 17 7 হাতে 1 1 এর 2, তাহলে 27। আচ্ছা, এখন ওরা কিন্তু বলে দিয়েছে যে এফ অফ 3 ইকুয়াল টু 0 হবে। এটা আমরা কাজে লাগাতে পারবো। তাহলে এফ অফ 3 এর মান যদি এটা হয়ে থাকে, তাহলে এটা সমান আমরা এখন 0 বসিয়ে দিলেই আমরা কে এর মান কিন্তু পেয়ে যাবো, অ্যান্সারও পেয়ে যাবো। এখানে আরেকটা কাজ ছিল অবশ্যই, এটা আমরা করে ফেললে আরও ইজি হতো। এই প্লাস 27 আর মাইনাস 27টা ক্যান্সেল হয়, যেটা একই বিপরীত চিহ্ন একই জিনিস থাকলে তোমরা জানো কাটাকাটি হয়। তো এখানে 9k থেকে গেল। সো আমরা একবারে এখন 9k সমান সমান, ওরা বলে দিয়েছিল যে এফ অফ 3 এর মান 0, তাহলে এটা যদি এফ অফ 3 এর মান হয় এই অবস্থা, তাহলে কে এর মান আসতেছে দেখো 0 হয়ে যাবে কিন্তু কে এর মানটা। কে সমান সমান এটা 9 গুণন আছে আসলে, যদি এরকম হয় 0/9, নিচে 0 আসে না, উপরে 0 আসলে কিন্তু ফাইনাল অ্যান্সার 0 হয়ে যায়, কেননা 9 দিয়ে যদি আমি 0কে ভাগ দিই 0 বার যাবে। সো উপরে 0 আসে মানে অ্যান্সার 0 হয়ে যায়। আমরা দেখি ঘ নম্বর অপশনে আমরা 0 পেয়ে গেছি। তো আমরা 1 নম্বরটা শেষ করে ফেললাম। আর 2 নম্বর অঙ্কটা আয়তক্ষেত্রের অঙ্ক। এটা অনেক সিম্পল অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এর ক্ষেত্রফল, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত। তো এইসব ক্ষেত্রে আমরা চলক ধরেই করি। সেক্ষেত্রে আমরা এই যে সবসময় পরের জনকে ধরি, যে প্রস্থ যদি আমরা ক মিটার ধরে নিই, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ, তাহলে হবে 2 ক মিটার। আচ্ছা, এই জায়গায় অনেকেই দৈর্ঘ্য যেমন ক ধরে, দৈর্ঘ্য ক ধরলে সমস্যা না, দৈর্ঘ্য ক মিটার হলে প্রস্থ কিন্তু হবে ক/2, এরকম উল্টা লাগবে জন্য আমরা সবসময় আসলে পরের জনকেই ধরি, যাতে জিনিসটা ভাগ না হয়ে গুণনই থাকে। আচ্ছা, এখন সমীকরণ গঠন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রফল দেওয়া আছে 1250। তো এটারও আমরা আয়তক্ষেত্রটার যদি ক্ষেত্রফল বের করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই সবাই জানি আমরা, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এইটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এককটা হয়ে যাবে বর্গ মিটার, তাই না? সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলের এককে সবসময় বর্গ থাকে। তাহলে এটা অনেকে অনেক রকম ভুল গুণন করে, যেমন কেউ 3 ক লেখে, কেউ 3 ক স্কোয়ার লেখে, এগুলো সবগুলোই ভুল। আসলে এটা গুণন যদি আমরা করি তাহলে হবে 2 ক স্কোয়ার, কেননা গুণন সংখ্যার সাথে সংখ্যা হয়, কোনো সংখ্যা না থাকলে 1 ধরতে হয়। তাহলে 2 অক্ষ 2, আর ক গুণ হলে ক স্কোয়ার হয়ে যাবে, যেহেতু গুণনের সময় ভিত্তি একই হলে পাওয়ার যোগ দিতে হয়, আর কোনো পাওয়ার না থাকলে 1 ধরে নিতে হয়। এক্স গুণ করলে যেমন এক্স স্কোয়ার হয় সেরকম। আচ্ছা, আর যদি এটা আমরা যোগ করি তাহলে হবে 2 ক আর 1 ক মিলে 3 ক হবে। সো এটা আমরা এখন যেহেতু গুণন করছি, তাহলে 2 ক স্কোয়ার, 2 অক্ষে 2 হলো, আর ক গুণ হয়ে ক স্কোয়ার বর্গমিটার। এখন আমরা সমীকরণ গঠন করে ফেলবো প্রশ্ন মতে। তাহলে এই 2 ক স্কোয়ার সমান সমান অঙ্কে দেওয়া ছিল, আসলে বাংলা ইংলিশ মিশাল হয়ে যাচ্ছে, সমস্যা না, আমি ইংলিশই করে নিলাম। 1250 দেওয়া ছিল ক্ষেত্রফল, এখন জাস্ট সমাধান করলেই হয়ে যাবে। তো ক স্কোয়ার সমান 2 টাইপের শেষে ভাগ হয়ে যাবে, তাহলে 1250/2। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে 6 দুগুণে 625 আসে,
আচ্ছা, এখন স্কোয়ার তোমরা জানো যে সমাধানের ক্ষেত্রে এই পারে চলে আসলে এটা বর্গমূল হয়ে যায়, তাহলে ক সমান সমান √625, আর 625-এর বর্গমূল আসে 25। এখন এইখানে কথা আছে যে অনেকে বর্গমূলে কাঁচা আছে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, সেক্ষেত্রে আমি বারবার যেটা বলি, বর্গমূলের বিষয়টা আসলে বলি আমার এই চ্যানেলে সপ্তম শ্রেণীর তোমরা প্লে লিস্টে গিয়ে সার্চ করো, সেখানে বর্গমূলের সুন্দর ভিডিও রয়েছে, তোমরা যাদের সমস্যা আছে তারা ওখানে দেখে আসবে, কারণ এখানে এত বিস্তারিত আলাপ করা সম্ভব নয়। সো আমরা কয়ের মান পেয়ে গেলাম, আর ক আমাদের প্রস্থ ধরা ছিল, তাহলে প্রস্থ আমরা পেলাম হলো 25 মিটার। তার আগে দেখে আসি কী চেয়েছে। তো অঙ্কটায় দৈর্ঘ্য চাওয়া হয়েছিল, ঠিক আছে, দৈর্ঘ্য তাহলে এই যে 2 ক যেটা ছিল এখানে আমরা কয়ের মান বসাই দিলেই আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য ছিল 2 ক, তাহলে 2 গুণন কয়ের মান আমরা পেলাম 25, তাহলে 25 দুগুণে 50 মিটার, তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 50 মিটার, যেটা আমরা গ নম্বর অপশনে কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তো আমরা এখন 3 নম্বর অঙ্কটায় চলে যাব। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? তো এটা আমি একবারে উত্তর বলে দিতে পারি যে আসলে দুটি কোণের, এটা তোমরা রেখে রাখো, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, মানে নিশ্চয়ই জানো যে এক সমকোণ বলা হয়। 90 ডিগ্রি বা 1 সমকোণ হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। একটিকে অপরটির, মানে একটা কোণকে অপর কোণটার হচ্ছে যে পূরক কোণ বলে, পূরক কোণ বলে। আর এই জিনিসটাই যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 180 ডিগ্রিকে আমরা 2 সমকোণ বলি, যেহেতু এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে দুটি কোণের সমষ্টি, জাস্ট নোট আকারে তুলে রাখলে ভালো হবে, দুটি কোণের সমষ্টি, তাহলে আগেরটা গেল দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে একটাকে অপরটির পূরক কোণ বলে, আর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। মানে মজা করে বলা যায় পূরকের দাদা হলো সম্পূরক। পূরক হলো দুইটা কোণের সমষ্টি 90 হতে হয়, 90 ডিগ্রি, আর সম্পূরক তার ডাবল যেহেতু হচ্ছে দাদা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 90 ডাবল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে দুইটা কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়ে যাবে, তখন আমরা সেই কোণ দুটার একটিকে অপরটির সম্পূরক কোণ বলবো। একটিকে অপরটির, তো ওইখানে আমি একবারে উত্তর তোমাদের বলে দিলেই পারতাম, যেহেতু ওখানে বলা আছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি, দেখো বলা আছে 2 সমকোণ, তাহলে অবশ্যই সম্পূরক অ্যান্সার হয়ে যাবে, এবং অপশনে আছেও সম্পূরক। কিন্তু আমি একটু বিস্তারিত বোঝাতে চাচ্ছি, পরীক্ষায় যেইভাবে আবার আসবে তা তো না, তাই না? তাহলে সন্নিহিত কোণটাও তো বুঝতে হবে, সেই হিসেবে আমি একটু ডিটেলস দিচ্ছি যে দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে তাদেরকে পূরক কোণ বলে, আর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এটা হলো পূরকের দাদা, ডবল, সম্পূরক কোণ বলে। আর সন্নিহিত কোণের বিষয়টা হলো যদি দুইটা কোণের, দেখো এখানে দুইটা কোণ আমরা সৃষ্টি করলাম, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকতে হবে। সাধারণ মানে কমন, যেমন এই বাহুটা দেখো দুইটা কোণেই আছে, এই কোণেও লাগছে, আবার এই কোণ করতে গেলেও লাগছে, সো এটাকে বলা হয় সাধারণ বাহু। দুইটা কোণের যদি একই সাধারণ বাহু হয় এবং এই কোণ দুটা যদি একটা সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, মানে একটাই পাশে একটাই পাশে, তাহলে এই কোণ দুটির একটিকে অপরটির কি সন্নিহিত কোণ বলে। এই দুটা, সেক্ষেত্রে সন্নিহিত কোণের সমষ্টি সবসময় যে 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে তা না, কিন্তু এইখানে দেখো বলে দিয়েছে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে। তাহলে এই থিমটা যেমন এরকম হবে, ধরো আমরা এইভাবে যদি আঁকি, তাহলে এক্ষেত্রে এই কোণ দুটাও কিন্তু সন্নিহিত কোণ, কেননা এই দুইটা কোণেরই এই বাহুটা সাধারণ বাহু এবং এই সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা অবস্থান করছে। সো এই ক্ষেত্রে যেমন দুইটা সন্নিহিত কোণের সমষ্টি আমরা বুঝতেই পারছি 180 ডিগ্রি হয়নি, 180 ডিগ্রি হলে পুরো এই পর্যন্ত আসতে হবে। সেক্ষেত্রে এইখানে কিন্তু আবার এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি টোটালটা দেখো এক সরল কোণ বা এটা 2 সমকোণ। সেক্ষেত্রে হ্যাঁ, এইখানে আমাদের এই কোণ দুটাকে আমরা বলবো একটিকে অপরটি সম্পূরক কোণ, কিন্তু এখানে এরা সন্নিহিত কোণ, বাট এদের সমষ্টি যেহেতু 2 সমকোণ হয়নি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এদেরকে কিন্তু আমরা সম্পূরক বলতে পারবো না, শুধুমাত্র সন্নিহিত বলতে পারবো। ঠিক একইভাবে পূরকের ক্ষেত্রে এমন ঘটনা যে একটা 90 ডিগ্রি কোণ আছে টোটালটা, এখন আমি যদি দেখি যে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে এই টোটালটা,
তাহলে সেক্ষেত্রে তখন আমরা এই কোণ দুটাকে একদিকে যেমন সন্নিহিত কোণ বলতে পারবো, আবার একটিকে অপরটির পূরক কোণ বলতে পারবো। তো আশা করি এটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা প্রথমেই দুটা কোণের সমষ্টি দুই সমকোণ দেখলে এটা সম্পূরক কোণই বলে দিতে পারি, আর এক সমকোণ বা 90 ডিগ্রি হলে আমরা সেক্ষেত্রে পূরক কোণ বলতে পারি। আচ্ছা, আমরা 4 নম্বর অঙ্কে চলে গেলাম। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? তো এখানেও আমি একটু বিস্তারিত বোঝাতে চাই যে একটা বৃত্ত যা আছে সব জিনিসগুলো বুঝতে হবে। এই যে গোলাকার অংশটা তোমরা দেখছো, এটার নাম হলো পরিধি। পরিধি টোটাল বিষয়টা একটা বৃত্ত, আর ভিতরে এটাকে বলা হয় সেন্টার বা কেন্দ্র, আর এই গোলাকার ক্ষেত্রটা এই রেখাটাকে বলা হয় পরিধি। আর এই কেন্দ্র থেকে আমি পরিধি পর্যন্ত যদি রেখা একটা সংযোগ করি, হ্যাঁ, সেক্ষেত্রে এরকম হতে পারে, গোটা বৃত্ত অসংখ্য হতে পারে এরকম। তো এটার নাম হলো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি, অথবা উল্টা পাশে যদি বলি পরিধি থেকে কেন্দ্র, এটা পরিধি, গোলাকার ক্ষেত্রটা পরিধি টু কেন্দ্র। তাহলে এইটা এই জিনিসগুলোর নাম হলো ব্যাসার্ধ। আর যে আমরা বলি যে একটা পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি যোগ করি, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই যে যোগ করলাম, তো এটার নাম হলো জ্যা। ঠিক একইভাবে পরিধির আমি এই বিন্দু আর এইখানের এক বিন্দু যোগ করব, তাহলে এটাও একটা জ্যা, এটাও কিন্তু জ্যা। আচ্ছা, এখন ব্যাসটা বুঝতে হবে। ব্যাসটা দেখো নামে ছোট মানে 2 অক্ষর, আর ব্যাসার্ধের নামে 3 অক্ষর, কিন্তু ব্যাস নামে ছোট হলেও কামে বড়, ব্যাসটাই কিন্তু বড় হয়। কেননা ব্যাসার্ধ হলো এতটুক, আর ব্যাস হতে গেলে একদম ভিতর দিয়ে পাস করে আবার এই পাশে আরেকটা ব্যাসার্ধ হবে, তার মানে কি এটা ডাবল হয়ে গেল। সো এই পুরোটার নাম হলো ব্যাস। সেক্ষেত্রে ব্যাসও ওয়ান কাইন্ডস অফ জ্যা, এক ধরনের জ্যা। কেন জ্যা? যেহেতু জ্যা মানে হলো পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা, তাহলে এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই দুইটা সংযোগ রেখাই কিন্তু এটা ছিল। সো একে আমরা কি জ্যাও বলতে পারি। আর একটা কথা আছে, সেটা হলো বৃত্তের যে ব্যাসটা থাকে, এই ব্যাসটাকে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা বলা হয়, কেননা এর বাইরে বাকি জ্যাগুলো কিন্তু যখন এগুলো টানলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এবার আমরা প্রশ্নে ঢুকলে যেটা দেখবো, যে প্রশ্নে বলছে বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা। একটু আগে আমরা বললাম যে বৃত্তের ব্যাসটাকেও দেখো যে ব্যাসও বলা হয়, জ্যাও বলা যায়, আর বৃত্তের ব্যাসকে বলা হয় বৃহত্তম জ্যা। আর যেহেতু এটা কেন্দ্র ছেদ করে চলে গিয়েছে, তার মানে এটা অ্যান্সারটা অবশ্যই তোমার ব্যাস হবে। আচ্ছা, এবার লাস্ট যে অঙ্কটা লগের, এটা আসলে খুবই সিম্পল, এটা সূত্র অনুযায়ী আছে একদম ডাইরেক্ট। লগের এই সূত্রটা নিশ্চয়ই আমরা সবাই জানি যে লগ এ ভিত্তিক m/n। তাহলে লগের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ভাগ থাকলে হচ্ছে বিয়োগ হয়, আর গুণন দেওয়া থাকলে যোগ হয়। যেমন এটাই যদি দেখো পরীক্ষায় যেটা আসবে নেক্সট টাইম, তা তো না। যদি এমন হয় লগ এ বেস এখানে দেওয়া আছে mn, তো এটা যেহেতু গুণন সম্পর্ক, এখানে আমরা লগটা আলাদা করে নিয়ে লগ এ বেস m যোগ লগ এ বেস n এটা লিখতে পারি। আর যখন এই জায়গাটায় ভাগ থাকে, এটা যেমন m/n, এটা ভাগ তোমরা জানো, তো ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। সো আমরা প্রথম অপশনেই পেয়ে গেলাম লগ এ m লগ এ n, এই বিয়োগটা, এই ক নম্বরটাই অ্যান্সার। এখানে অনেকগুলো 3টা বিয়োগ আছে আসলে, কিন্তু সেই জিনিসগুলো তোমাকে বুঝে লিখতে হবে। যে এখানে দেখো n এর এটা আগে দিয়েছে, তো এটা আগে হলে মাইনাস থাকতো। আবার এখানে ভিত্তিটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এ ভিত্তি ছিল, এখানে m ভিত্তি চলে আসছে, তো এটা অ্যান্সার না, এটাই হলো উত্তর। তো আমরা পার্ট 1 শেষ করে ফেললাম। এরপরে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।